আর কয়েকদিন পরেই গণেশ চতুর্থী। আর গণেশ চতুর্থীতে আমাদের গণপতি বাপ্পার ভোগ হিসেবে তো আমরা অনেকেই মোদক বা লাড্ডু হয় দোকান থেকে কিনে আনি, তা না হলে বাড়িতে বানিয়ে ভোগ নিবেদন করি। মোদক আর লাড্ডুর সাথে সাথে কিন্তু আপনারা এটা বানিয়েও গণপতি বাপ্পাকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। তার জন্য নিয়েছি আমি মিডিয়াম সাইজের বাটির 1 বাটি পাতলা চিড়ে। একদম পাতলা পাতলা যে চিড়েগুলো হয় সেই চিড়েগুলো আমি ব্যবহার করছি। এবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঘিটাকে খুব ভালো করে গরম করে মেল্ট হতে দেব। ঘি মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাজুর টুকরো, 1 টেবিল চামচ পরিমাণে বাদাম, 1 টেবিল চামচ পরিমাণে দিলাম কিশমিশ। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কাজু, বাদাম আর কিশমিশ হালকা করে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে। আর ঘিয়েরও ব্যবহার খুব বেশি করবার প্রয়োজন নেই, অল্প ঘি দিয়েই এগুলো ভাজলে যথেষ্ট। ড্রাই ফ্রুটসের পরিমাণ আমি আমার নিজের ইচ্ছে মতন নিয়েছি, আপনারাও আপনাদের নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে 2 চা চামচ পরিমাণে তিল, তার সাথে 1 চা চামচ পরিমাণে পোস্ত। গণপতি বাপ্পার কিন্তু ভীষণ পছন্দের খাবার হচ্ছে তিল, আর গণপতি বাপ্পার ভোগে তিল অবশ্যই ব্যবহার করতে হয়। তিল, গুড় আর নারকোল, এই তিনটে দিয়ে যদি ভোগ প্রসাদ বানানো হয় তাহলে আমাদের গণপতি বাপ্পার ভীষণই পছন্দের ভোগ তৈরি হয়। এর মধ্যে দিয়ে দিলাম খোবরা অর্থাৎ শুকনো নারকোল, সেটা দিলাম এখানে 1/2 কাপ পরিমাণে। শুকনো নারকোল বাজারে কিনতে পাওয়া যায়, সেটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে লো ফ্লেমে মিনিট 3 ভেজে নিচ্ছি। এই যে এটাকে বলে খোবরা অর্থাৎ শুকনো নারকোল। আমরা যে নারকোল কুড়িয়ে রান্নাতে ব্যবহার করি সেটা দেখবেন কিছুদিন রেখে দিলে জলটা শুকিয়ে গেলে এরকম খোবরা কিন্তু তৈরি হয়ে যায়, মানে শুকনো নারকোল তৈরি হয়ে যায়। আমরা অনেক সময় শুকনো নারকোল ফেলে দিই, কিন্তু এই শুকনো নারকোল বা খোবরাটাই গণপতি বাপ্পার ভীষণ পছন্দের খাবার। শুকনো নারকোলটাকে দিয়ে এবারে আরও 2 মিনিট ভেজে নিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। সমস্ত কিছু আমার ঘি দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে গুড়। চিনির বদলে গুড়ের ব্যবহার করবেন, গণপতি বাপ্পার ভীষণ পছন্দের খাবার হচ্ছে গুড়, তাই ভোগ বানাতে গেলে সবসময় গুড় ব্যবহার করবেন। গুড়টা যেহেতু একটু বড় বড় দানার আছে সেই জন্য আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি, মানে একদম নরম করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও গুড়টাকে ব্যবহার করতে পারেন। গুড়ের পরিমাণ খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। এবারে ভেজে নেওয়া উপকরণগুলো এই গুড়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে ছোট এলাচের গুঁড়ো, আর দেব জায়ফলের গুঁড়ো। জায়ফল এবং ছোট এলাচের গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে হবে, জায়ফলও ওই 2 পিঞ্চ মতন ব্যবহার করব। গ্রেটার দিয়ে গ্রেট করে আমি জায়ফলটাকে গুঁড়ো করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দেব যে চিড়েটা আমরা আলাদা করে রেখেছিলাম সেই শুকনো চিড়েটা। চিড়ে ভাজবো না, চিড়ে ধোবো না, চিড়েটাকে খুব ভালো করে মুছে নিতে হবে। শুকনো চিড়েটা এর মধ্যে দিয়ে এবারে একসাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের গণপতি বাপ্পার ভোগ কিন্তু তৈরি। এই ভোগটির নাম হচ্ছে পঞ্চকজায়া। লাড্ডু এবং মোদকের সাথে আপনারা এই পঞ্চকজায়া বানিয়েও গণপতি বাপ্পাকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। বানানো যেমন সহজ, উপকরণও যে খুব একটা বেশি লাগে তা কিন্তু একেবারে নয়। রোজ যদি আপনারা গণপতি বাপ্পাকে ভোগ নিবেদন করতে চান তাহলে এটা বানিয়েও আপনারা ভোগ নিবেদন করতে পারেন। সব সময় দেখবেন দোকান থেকে মিষ্টি কিনে এনে বা লাড্ডু কিনে এনে ভোগ প্রসাদ নিবেদন করা যায় না। এইভাবে আপনারা নিজেদের ঘরের গণপতি বাপ্পাকেও ভোগ প্রসাদ নিবেদন করতে পারেন। আশা করি আমার আজকের এই ভোগের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এবারের গণপতি বাপ্পার পুজোতে
এই ভোগটি বানিয়ে নিবেদন করতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।